আসসালামু আলাইকুম, অপরাহ্নে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব তাপগতিবিদ্যা নিয়ে। তো তোমরা অনেকেই আসলে এই চ্যাপ্টারটা আগে খুব ভালোভাবে পড়েছো অথবা মোটামুটি পড়েছো, কনসেপ্টে অনেকের ক্লিয়ার আছে, অনেকের ঝামেলা আছে। বাট যারা 1-2 মাস পরে ধরতেছো বা অনেক দিন পরে ধরতেছো, তাদের কাছে কিন্তু কনসেপ্টগুলো একটু ঝাপসা হয়ে যাচ্ছে। বা ইমিডিয়েট সময় তোমার সামনে পরীক্ষা আছে, একটা চ্যাপ্টার তুমি অনেক বড় ক্লাস দেখে আসলে পারবে না বা অনেক সময় নিয়ে রিভিউ করার আসলে সুযোগ নেই। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আমি আসলে তাপগতিবিদ্যার জন্য ইম্পর্টেন্ট সিকিউতে বলো অথবা অ্যাডমিশনে বলো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর যে যাবতীয় কনসেপ্টগুলো সেটা এমসিকিউতেও কাজে লাগবে। এমসিকিউর যে ম্যাথ টাইপের এমসিকিউগুলো আসে সেই এমসিকিউগুলো কভার হয়ে যাবে। যত ধরনের কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমি খুবই অল্প সময়ে তোমাদের একদম মোটামুটি আলোচনা করে দিব বা রিভিউ করাই দিব। এখন আমি কিন্তু ইন ডিটেলস অনেক বেশি যাব না, একেবারেই তোমার একটা ম্যাথ পারার জন্য যতটুকু না জানলেই নয়, যতটুকু রিভিশন তোমার আসলে দেওয়া প্রয়োজন আমি ঠিক ততটাই আসলে তোমাকে দিয়ে সেই রিভিশনটা দেওয়াবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আসলে তুমি একটু দেখে নাও যে আমাদের এই চ্যাপ্টারে কি কি কোর কনসেপ্ট নিয়ে আমি এখানে আলোচনা করব, একটু দেখে নাও স্ক্রিনে। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে আমি যেই টপিকটা আসবো সেটা হচ্ছে বিভিন্ন স্কেলের সম্পর্ক। তো বিভিন্ন স্কেলের মধ্যে আমাদের তিনটা খুব ইম্পর্টেন্ট স্কেল, সেটা হচ্ছে কি বলতো, ফারেনহাইট, তারপর হচ্ছে সেলসিয়াস, আর হচ্ছে কি কেলভিন স্কেল। তিনটা স্কেল নিয়ে মূলত কি আমরা কাজ করি। তো এই তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে অনেক সময় এমসিকিউ আসে, ছোট একটা ম্যাথ আসে। তো C/5 ইকুয়ালস টু K/273 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু F-32 ডিভাইডেড বাই 9। ওকে, সো এই সম্পর্কটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা দিয়ে এমসিকিউ আসে। তো এই সম্পর্কটা অনেকে মনে থাকে না, তো এটার জন্য আমি খুব সহজ তোমাদের একটা টেকনিক শিখে দিই। এখানে সি দিবা, তারপর হচ্ছে এফ দিবা, কেটা না আমি এটা লিখে ফেলছি ভুলে আগে। সি এফ দিবা, তারপর দিবা কে, ঠিক আছে। নিচে দিবা 595, 595 ইকুয়াল টু থাকবে। ওকে, তো সি এর সাথে কিছু হবে না, কে এর সাথে আমরা জানি কি 273 এর সম্পর্ক, 273 এফ এর সাথে -32 শেষ। এইভাবে তোমরা সহজে মনে রাখতে পারো, এটা কিছুই না, জাস্ট সহজে মনে রাখার জন্য। ওকে, সো এই সম্পর্কটা মনে রাখবা। তোমরা বিভিন্ন ধরনের ম্যাথ আছে যে সেলসিয়াস স্কেলের এত ডিগ্রিতে কেলভিন কত, অথবা কেলভিন তো সরাসরি পারি, মূলত সেলসিয়াস আর ফারেনহাইটটা আসে, অথবা কেলভিন আর ফারেনহাইটটা আসে, যে কেলভিনে এত হলে ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রা কত। ওকে, সো এই ম্যাথগুলো কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবা। ওকে, আচ্ছা, এবার চলো দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে কি বলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এবং এইটা দিয়ে সিকিউ তোমাদের সবচেয়ে বেশি আসবে। তো চলো দেখি যে আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে কি বলে। ধরো এটা একটা তাপীয় সিস্টেম, ঠিক আছে। এইটার মধ্যে ধরো কোনো একটা গ্যাস আছে, এটার মধ্যে কোনো একটা গ্যাস আছে। এই তাপীয় সিস্টেমের মধ্যে তুমি যদি বাইরে থেকে কোনো এনার্জি দাও, কথা কথা হিট এনার্জি, বাইরে থেকে তুমি যদি কথার কথা হিট সাপ্লাই দাও, হিট এনার্জি দাও, তাহলে সেই এনার্জিটা দুইটা ভাগে ভাগ হবে। আই রিপিট, সেই এনার্জিটা কয়টা ভাগে ভাগ হবে? দুই ভাগে। একটা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বাড়াবে, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি অথবা ইন্টারনাল এনার্জি বা বৃদ্ধি করবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার বাহ্যিক কাজ করবে বা এক্সটার্নাল ওয়ার্ক করবে, বাহ্যিক কাজ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল মন্ত্র, যে তুমি যদি একটা সিস্টেমে, তাপীয় সিস্টেমে বাইরে থেকে হিট এনার্জি দাও, হিট এনার্জি দিলে সেটা দুইটা দিকে যাবে, দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি আসলে কি। তো দেখো, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি আসলে এই সিস্টেমের মধ্যে যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলার গতি শক্তি আছে, বিভব শক্তি আছে, এই পার্টিকেল গুলোর অন্তর্নিহিত যে শক্তিটা, সেই টোটাল সামেশনটা হচ্ছে আমাদের সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, তো সেই হিট এনার্জিটা কিছুটা অবজার্ভ করে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে নিজেদের, আর বাকিটা বাহ্যিক কাজ করবে। বাহ্যিক কাজ কিরকম, যেমন হচ্ছে ধরো এখানে একটা পিস্টন থাকা থাকলে এই সিলিন্ডারটা একটু প্রসারিত হইলো, এরকম। ঠিক আছে, তাহলে ভলিউম ইনক্রিজ হলো, এটা V1 ছিল, এটা V2, তাই না? তো এরকম। তো সেই এক্সপ্রেশনটা আমরা যদি লিখতে চাই, যে এই সূত্রের এক্সপ্রেশনটা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কিরকম হবে, তুমি বাহ্যিক মানে বাইরে থেকে হিট সাপ্লাই দিছো হচ্ছে কি বলতো, ডিকিউ। বাইরে থেকে হিট সাপ্লাই দিছো ডিকিউ, এখানে তাহলে ডিকিউ করা ভাগে ভাগ হয়েছে, একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে,
মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, বাকিটা কি বলতো বাহ্যিক কাজ করতে গেছে, তাই না? তাহলে আমি সিম্পলি লিখতেই পারি যে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এটা বিখ্যাত সূত্র, আমরা জানি, বারবার দেখে আসতেছি। এটা নিয়ে কিন্তু ছোট ছোট এমসিকিউ আসবে, ছোট ছোট ম্যাথ আসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল মন্ত্র। এই সূত্র থেকে দেন আমাদের বিভিন্ন তাপীয় সিস্টেমে কি এগুলার ব্যবহার আসে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। আচ্ছা, এইবার চলো যে আমরা মাঝে মাঝে দেখি যে ভাই ডি কিউ প্লাস মাইনাস হয়, ডি ইউ মাইনাস হয়, প্লাস হয়, ডি ইউ প্লাস মাইনাস হয়। এই যে প্লাস মাইনাস জিনিসগুলো সেটা কখন হবে? দেখো, ডি ইউ প্লাস হবে কখন? যখন হবে বাইরে থেকে মানে হিট এনার্জি সাপ্লাই করা হবে, ঠিক আছে? বাইরে থেকে হিট সাপ্লাই করা হবে, তখন হচ্ছে ডি কিউ প্লাস হবে। যদি সিস্টেম থেকে হিটটা হারায় বা যায় তাহলে কি সেটা মাইনাস হবে, ওকে? আর ডি ইউ প্লাস হবে কখন? যখন অভ্যন্তরীণ শক্তি কি হবে বলতো বৃদ্ধি পাবে। ইন্টারনাল এনার্জিটা যখন, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, আমি একটু ইংলিশ টার্মগুলো বলবো, কারণ ইংলিশ ভার্সনে অনেকে দেখতে পারো। আর ইংলিশ টার্মগুলো আসলে তোমাদেরও ইন ফিউচার জানা থাকা লাগবে, কারণ তুমি এরপরে যেই এডুকেশনেই যাও না কেন, ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা যাই পড়ো না কেন, তোমাকে কিন্তু ইংলিশ ভার্সনেই পড়তে হবে। সো তোমরা, আমি অলওয়েজ সাজেস্ট করবো বাংলা টার্মের পাশাপাশি ওই টার্মগুলো, ইংলিশ যে টার্মগুলো সেটাও তোমরা জানবা। সো আমি দুইটা টার্মই বলবো। সো অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা কিভাবে বলতো বৃদ্ধি পাবে, তাহলেই সেটা কি পজিটিভ হবে। যদি কমে তাহলে কি সেটা নেগেটিভ হবে। যদি ইন্টারনাল এনার্জি কমে তাহলে সেটা নেগেটিভ হবে। আর ডিডব্লিউ পজিটিভ হবে কখন? যখন সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ করা হবে। কি বলতো? সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ করা হবে। সিস্টেম দ্বারা পরিবেশের উপর যখন কাজ করা হবে তখন কি বলতো পজিটিভ, আর বিপরীত হলে কি বলতো নেগেটিভ হবে। তো এই প্লাস মাইনাসটা আমাদের একটু জানা থাকা লাগবে, কারণ অনেক সময় ম্যাথ আসে এগুলো দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার আছে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন তাপীয় প্রক্রিয়া। তো আমাদের তাপীয় প্রক্রিয়া কয়েক ধরনের হতে পারে? 4 ধরনের। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 ধরনের তাপীয় প্রক্রিয়া হতে পারে। সমুষ্ণ, তারপর হচ্ছে রুদ্ধতাপীয়, তারপর হচ্ছে কি সমচাপ, সম আয়তন, ঠিক আছে? তো আমি প্রথম যেই ইয়েটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়া মানে কি? দেখো, সমুষ্ণ মনে রাখবা, নামের সাথে মিল আছে। সম উষ্ণ, সম প্লাস উষ্ণ, ঠিক আছে? সম প্লাস উষ্ণ। আচ্ছা, উষ্ণ মানে কি বলতো তাপমাত্রা, উষ্ণ মানে কি বলতো তাপমাত্রা। তাহলে তাপমাত্রা সমান, তাপমাত্রা কি বলতো সমান। তাহলে যে সিস্টেমের তাপমাত্রা সমান থাকবে, ধরো কোনো একটা তাপীয় সিস্টেম কি একটু আগে আলোচনা করছি, ধরো যেই কোনো একটা, কিছুই না, তাপীয় সিস্টেমটা আসলে আমরা যখন একটা সার্টেন একটা নির্দিষ্ট জায়গাতে তা আমাদের শক্তির বিভিন্ন গ্যাসের বা বিভিন্ন জিনিসের শক্তির আদান প্রদান নিয়ে আমরা ডিসকাস করবো। এই পার্টিকুলার আলাদাভাবে যেই ক্যালকুলেশন গুলো করবো, একটা জিনিস জায়গা চিন্তা করব, ওই যে সিস্টেমটা ওইটাকে কিন্তু তাপীয় সিস্টেম বলে। তো ধর এই সিম্পলি কিছু নেই, এখানে ধরো একটা গ্যাস আছে, সিলিন্ডারজাত গ্যাস আছে, আর এখানে একটা পিস্টন আছে, ঠিক আছে? এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা কি বলতো নাড়াচাড়া করতে পারে, এই যে মুভ করতে পারে পিস্টনটা, উপরে নিচে মুভ করতে পারে। এই যে এটাই একটা কি বলতো তাপীয় সিস্টেম, ওকে? সেই তাপীয় সিস্টেমে আমাদের যখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রার পরিবর্তন সমান থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না, বা তাপমাত্রা পরিবর্তন কি বলতো কনস্ট্যান্ট থাকবে। তাপমাত্রার পরিবর্তন কনস্ট্যান্ট না, তাপমাত্রার পরিবর্তন হবে না, ঠিক আছে? মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, তাহলে ওইটাকে আমরা বলবো কি বলতো সমুষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? ওইটাকে আমরা বলবো সম উষ্ণ প্রক্রিয়া বা সমুষ্ণ প্রক্রিয়া। তো সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা কি বলছে যে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন একটু চিন্তা করো, এই যে ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ প্লাস ডি ডাব্লিউ, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তার মানে মনে রাখবা, তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা অভ্যন্তরীণ শক্তি জানছিলাম যে প্রত্যেকটা কণার কি বলতো, প্রত্যেকটা কণার এক স্থিতিশক্তি, গতিশক্তি, টোটাল সম্মিলিত শক্তি, প্রত্যেকটা পার্টিকেলের, সিস্টেমের প্রত্যেকটা পার্টিকেলের স্থিতিশক্তি প্লাস বিভব শক্তি মিলে অভ্যন্তরীণ শক্তি থাকে, ওইটাকে বলে অভ্যন্তরীণ শক্তি। এখন এই যে ওর গতিশক্তি ছোটাছুটি করবে না, কখন? তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে কি তার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে? হবে না। তার মানে আমি বলতে পারি এইখানে এই যে সম উষ্ণ প্রক্রিয়ায় ডি ইউ ইকুয়ালস টু 0, তাহলে থাকতেছে কি বলতো dq equals to dw, কি থাকতেছে বলতো dq equals to dw। আর আমরা dw মানে কি জানি বলতো, dw মানে কিন্তু p ডট ডেল v। p ডট ডেল v কেন?
কারণ চাপ ইনটু এটা কিন্তু ছোট ছোট এমসিকিউতে লাগবে। চাপ ইনটু আয়তনের পরিবর্তন, ডেল আয়তন মানে আয়তনের পরিবর্তন, চাপ ইনটু আয়তনের পরিবর্তনকেই আমরা আসলে ওয়ার্ক ডান বলবো। ঠিক আছে, চাপ ইনটু আয়তনের পরিবর্তনেই কি বলতো আমরা ওয়ার্ক ডান পাবো। ওকে, তাহলে চলো কিছুই না, আমরা সিম্পলি এই যে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কাজ, বাহ্যিক কাজের যে ফর্মুলাটা সেটা দেখে নেই। মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি বলতো, W ইকুয়ালস টু nRT ln V2 বাই V1। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো আমার সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র। এখন আমি বলি কি, ছোট্ট করে তোমরা একটু ডেরিভেশনটা দেখো, কারণ এটা অনেক সময় লাগে। ম্যাথ যদি একটু কঠিন হয় তখন ছোট্ট করে কি কই থেকে আসলো জিনিসটা কি বলতো লাগে। যেমন দেখো dw ইকুয়ালস টু p ডট dv, এটা ছিল না? তাহলে w যদি আমি বের করতে যাই, এটা তো dw, তাহলে w যদি বের করতে যাই আমি ইন্টিগ্রেশন করব কার রেসপেক্টে, v1 থেকে v2, যেহেতু dv আছে তাহলে p ডট dv। ঠিক আছে, এখন p এর ভ্যালু আমি আবার বলতে পারি pv ইকুয়াল টু nRT, যদি আদর্শ গ্যাস হয় তাহলে p ইকুয়ালস টু কি বলতো nRT ডিভাইডেড বাই v। তাহলে p এর ভ্যালু আমি সুন্দর করে বসাই দিব nRT ডিভাইডেড বাই v ডট dv থাকবে। ঠিক আছে, v1 থেকে v2। তাহলে কিছুই না, সিম্পলি আমরা জানি যে nRT গুলো সব কনস্ট্যান্ট, তাহলে বের করে দিব nRT ইন্টিগ্রেশন 1 বাই v dv। তো 1 বাই v dv রে করলে কি বলতো nRT ln, আর যখন v2 বাই v1 বসাবো মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো তখন কিন্তু এই রাশিটা চলে আসবে। তো তোমরা সিম্পলি মনে রাখবা যে w ইকুয়ালস টু nRT ln v2 বাই v1, এটা তোমরা একটু মনে রাখবা। অনেক সময় ম্যাথ কিন্তু একটু করা লাগে, একটু ব্যাক ক্যালকুলেশন থেকে আসা লাগে, হোয়াটএভার তোমরা মনে রাখবা। ওভারঅল জাস্ট এই যে ফর্মুলাটা যদি তুমি মনে রাখো মোর দেন এনাফ। তাহলে w ইকুয়ালস টু কি বলতো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ nRT ln v2 বাই v1, nRT ln v2 বাই v1। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। pv ইকুয়ালস টু কি বলতো কনস্ট্যান্ট। সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু pv ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই যে দেখো আমি কি বলতে পারি না p1 v1 ইকুয়ালস টু p2 v2, p1 v1 ইকুয়ালস টু p2 v2, তাই না? আচ্ছা, এখন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমি যদি pv গ্রাফ আঁকি, এই যে এই দিকে p এই দিকে v, তাহলে কি হবে, pv যেহেতু ব্যস্তানুপাতিক এইরকম হবে, আরেকটা দিতে পারি এরকম হবে, এটা T1, এটা বিভিন্ন টেম্পারেচার কি, কারণ টেম্পারেচার ফিক্স থাকবে। যে প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাকেই কি বলে বলতো সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম হবে, কারণ আমরা জানি পিভি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, পিভি ইকুয়ালস টু যখন কনস্ট্যান্ট হবে, কথার কথা xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তখন গ্রাফটা কি এরকম হবে। এবার চলো তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাওয়া যাক। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমরা আবারও তাপগতিবিদ্যার সেই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি বলতো dq ইকুয়ালস টু du প্লাস dw। প্রথম কথা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, সরি সংজ্ঞাটা একটু মনে করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে দেখো রুদ্ধ মানে কি, কথার কথা বাক রুদ্ধ করে দাও, রুদ্ধ তাপীয় তার মানে তাপকে বাকরুদ্ধ করে দাও, মানে তাপের কোনো পরিবর্তন আমার হবে না, তার মানে রুদ্ধ তাপীয়, তাপের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা বলতেই পারি যে dq equals to 0, that means 0 equals to du plus dw। তার মানে আমি কি বলতে পারি না du equals to minus dw, কারণ এখানে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে dq equal to 0, so du equals to minus dw। আচ্ছা, এবার আমাদের দুইটা টার্ম খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ ইন ফার্দার আমাদের সেই জিনিসগুলো লাগবে, সেটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় সংকোচন। তো দেখো রুদ্ধতাপীয় প্রসারণে আসলে কি হয়, দেখো আমাদের কিন্তু এখানে বাইরে থেকে কোনো কি পাচ্ছি না আমরা, dq equals to যেহেতু 0, তাহলে বাইরে থেকে আমরা কোনো তাপ পাচ্ছি না, বাট হিট এনার্জি চেঞ্জ হচ্ছে না। ওকে, সো প্রসারণে কি হবে, কাজ সম্পাদিত হবে কি বলতো du equals to minus dw। এখন বলতে পারো যে মাইনাস dw মানে কি, তার মানে এখানে আসলে সিস্টেম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়া তারপর বাহ্যিক কাজ করবে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। তাহলে আমি বলতে পারি না যে u2 minus u1 du equals to u2 minus u1। এখন আমাকে বলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, তার মানে অভ্যন্তরীণ শক্তি সে কমাই তো বাকিটা কাজে কনভার্ট করবে, তাই না? অভ্যন্তরীণ শক্তি তাহলে কি হবে বলতো, সব প্রসারণে কমে যাবে, যেহেতু বাইরে থেকে কোনো আমি শক্তি পাচ্ছি না,
ডি কিউ ইকুয়ালস টু 0, তাহলে এইখানে কাজ সম্পাদিত হবে অভ্যন্তরীণ শক্তি দ্বারা, এবং অভ্যন্তরীণ শক্তি কমানোর ফলেই বাকিটা কাজে রূপান্তর হবে। তাহলে এখানে আমি অবভিয়াসলি বলতে পারি যে এটা হচ্ছে শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস প্রথম অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমি বলতে পারি না যে U2 ডেফিনেটলি লেস দেন U1, ডেফিনেটলি লেস দেন U1, সো ওভারঅল কি এখানে মাইনাস আসবে, আর ওইটা কি মাইনাস DW, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কি হয় বলতো, শীতল হয়, অর্থাৎ সিস্টেম ঠান্ডা হয়। আমি কি বলতে পারি না যে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কি হবে, শীতল হবে, কারণ কি তার অভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে। সো ওভারঅল সিস্টেম কি হবে বলতো, টেম্পারেচার কমে যাবে, ড্রপ করবে, সিস্টেম কি হবে বলতো, শীতল হবে। আচ্ছা, অপরদিকে রুদ্ধতাপীয় সংকোচনে কিন্তু সিস্টেম গরম হয় বা সিস্টেম উষ্ণ হয়, ঠিক আছে। সিস্টেম রুদ্ধতাপীয় সংকোচনে কি হয় বলতো, সিস্টেম উষ্ণ হয়। ওকে, সিস্টেম কি হয় বলতো, উষ্ণ হয়। এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি কিন্তু বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে ডি কিউ কিন্তু 0 থাকে, ডি কিউ ইকুয়ালস টু 0 থাকে, তাপের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এইখানে আসলে বাইরে থেকে কি বলতো, বাইরে থেকে কাজ করা হয়, বাইরে থেকে বাহ্যিক কাজ করা হয়, ঠিক আছে, বাহ্যিক কাজ করা হয়। ওকে, বাইরে থেকে বাহ্যিক কাজ করা হয়। আর যাই হোক, এরপরে আমাদের প্রয়োজনীয় যে কনসেপ্ট সেটা হচ্ছে কি রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় যে কাজের পরিমাণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ কি বলতো, W ইকুয়ালস টু, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ হচ্ছে W ইকুয়ালস টু R বাই গামা মাইনাস 1, R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, T1 মাইনাস T2। খুব ভালো করে খেয়াল রাখবে এই ফর্মুলাটা। আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের যে পরিমাণটা সেটা কিন্তু খুব ভালো করে কাজে লাগবে, খুব ভালো করে কাজে লাগবে। এটা দিয়ে মূলত আমরা ম্যাথ করব। আচ্ছা, এবার যদি তোমাদেরকে একটা অনুধাবনমূলক কোশ্চেন করি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণে মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তবে সংকোচনে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন? এতক্ষণ যে ব্যাখ্যাটা দিছি এটার মধ্যে কিন্তু তুমি খুব সুন্দর করে বলে ফেলতে পারবে, এটা তোমাদের খতে কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার দেখো ধ্রুব আয়তন প্রক্রিয়ায় কি হবে। ধ্রুব আয়তন কিছুই না, ধ্রুব আয়তনে আমরা কি জানি বলতো, W ইকুয়ালস টু কিন্তু P ডেল V, P dV। আমরা জানি কি W ইকুয়ালস টু P ডেল V, সেই ক্ষেত্রে দেখো W কিন্তু 0 হয়ে যাবে, কারণ আয়তন ধ্রুব থাকবে, তার মানে আয়তনের কোনো পরিবর্তন নাই। আর আয়তনের কোনো পরিবর্তন নাই মানে কোনো কাজ শূন্য, কি বলতো, কাজ শূন্য, কাজ কি হবে, শূন্য হবে। তাহলে কি বলতো, আমার কি হবে, DU, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, DU ইকুয়ালস টু DU না, DQ ইকুয়ালস টু DU প্লাস DW। DW কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। তার মানে DQ পুরাটা কি করবে, পুরাটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, পুরাটা কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। আচ্ছা, ধ্রুব আয়তন প্রক্রিয়ায় আমাদের পিভির গ্রাফটা কেমন হবে, ধরো এটা পি, এইটা ভি। তাহলে যেহেতু আয়তনের কোনো পরিবর্তন নাই, তাহলে একদম সিম্পলি এই লাইনটা হবে। আয়তনের তো কোনো পরিবর্তন নাই, তাহলে কি গ্রাফটা এরকম হবে না? ওকে, এবার চলো যে সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়াতেও আমরা কি বলতো, W ইকুয়ালস টু কি লিখবো, ধরো কথার কথা W হচ্ছে P dV, P dV, আর DW ইকুয়ালস টু PdV, DW ইকুয়ালস টু PdV। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যেহেতু চাপ সমান, তো এখানে তো আর চাপের পরিবর্তন লাগতেছে না, তাহলে কি ডেফিনেটলি তোমার W ইকুয়ালস টু আমরা কি বলতে পারি বলতো, V1 থেকে V2 P dV। আচ্ছা, তো সমচাপ প্রক্রিয়ায় গ্রাফটা কেমন হবে, এটা কি P, এইটা V, তার মানে কি বলতো, এই যে আমার ইয়ে হয়ে যাচ্ছে, কি বলতো, P আর V তে আমার Pটা কি গ্রাফে এইদিকে, যেহেতু চাপ সমান, চাপের পরিবর্তন হবে, তাহলে এইটা সমান থাকবে। আর এটা যদি ফার্দার আমি করি, তাহলে আলটিমেটলি কি হবে বলতো, P ডেল V। তাহলে W ইকুয়ালস টু P ডেল V, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, ঠিক আছে। এগুলো সিম্পল, সমচাপ আর সমায়তন খুব একটা লাগবে না। তো চলো পরের টপিকে যাওয়া যাক। আচ্ছা, এবার চলো দেখবো সমষ্ণ প্রক্রিয়া আমাদের প্রয়োজনীয় কিছু সূত্র, এটা অলরেডি দেখে ফেলছি, তারপর একটু দেখি যে PV ইকুয়ালস টু কিন্তু কনস্ট্যান্ট, PV ইকুয়ালস টু কি বলতো, কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি P1V1 ইকুয়ালস টু P2V2, ঠিক আছে, এটা আমরা ফর্মুলায় ইউজ করব। বাট অপরদিকে তুমি যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমাদের কিছু সম্পর্ক আছে, তাপ না, চাপ, আয়তন এবং হচ্ছে কি তাপমাত্রার কিছু সম্পর্ক আছে। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি বলতো, কনস্ট্যান্ট। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা একটা রিলেশন। আরেকটা হচ্ছে তোমার টিভি টু দি পাওয়ার, আরেকটা হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে কি বলতো, টিপি
টু দি পাওয়ার টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের তিনটা রিলেশন মাস্ট বি মনে রাখতে হবে, এইটা থেকে মোস্ট অফ দা সিকিউ চলে আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি তিনটা রিলেশন, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা একটা সম্পর্ক। তারপরে হচ্ছে কি বলতো আয়তন আর হচ্ছে তাপমাত্রার, তাহলে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা একটা রিলেশন। আরেকটা হচ্ছে কি বলতো টিপি টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই হচ্ছে তিনটা সম্পর্ক। এই তিনটা সম্পর্ক মনে রাখবা শুধুমাত্র কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য। এখানে গামা কি বলতো, গামা ইকুয়ালস টু তিনটা ভ্যালু হইতে পারে, গামা ইকুয়ালস টু 1.67, গামা ইকুয়ালস টু 1.40, গামা ইকুয়ালস টু কি বলতো 1.33। আচ্ছা, 1.6 হচ্ছে এক পারমাণবিক গ্যাস, 1.4 হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, লাইক এটাই আমাদের বেশি লাগে, যেমন CO2 এই টাইপের, অক্সিজেন CO2। আর 1.33 হচ্ছে কি বলতো বহু পারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস। আচ্ছা, এবার চলো আমরা মোলার আপেক্ষিক তাপটা দেখি। তো মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা মনে রাখবা না, ফর্মুলাটা একটু মনে রাখবা। ফর্মুলাটা মনে রাখলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। ফর্মুলা থেকেই আমরা সংজ্ঞাটা বলবো। দেখো, এখানে যদি আমি ডেল টি এর ভ্যালু 1 বসাই, এন এর ভ্যালু 1 বসাই, তাহলে দেখো আমি সংজ্ঞাটা কিভাবে বলবো। কোন গ্যাসের 1 মোল গ্যাসের এন এর ভ্যালু কি 1 না, এন এর ভ্যালু 1, ডেল টি এর ভ্যালু 1, তাহলে আমি কি বলবো সি ইকুয়ালস টু ডিকিউ, সি ইকুয়ালস টু ডিকিউ বলতে পারবো। তার মানে সংজ্ঞাটা আমি এইভাবে সাজাবো, কোন গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, আই রিপিট 1 কেলভিন, ডেল্টি মানে কি তাপমাত্রার পরিবর্তন, তো পরিবর্তন পজিটিভ হবে, 1 হবে কখন, যখন তাপমাত্রা কি 1 বাড়াবা। তো তাপমাত্রার কোন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, যে পরিমাণ তাপের পরিবর্তন প্রয়োজন, এই যে তাপের পরিবর্তন প্রয়োজন তাকেই কি বলে বলতো মোলার আপেক্ষিক তাপ, তাকেই কি বলে মোলার আপেক্ষিক তাপ। সিম্পলি তুমি এইখান থেকে ডেফিনিশনটা বলতে পারবা, জাস্ট সংজ্ঞাটা সূত্রটা একটু মনে রাখবা। এবার দেখো, মোলার আপেক্ষিক তাপ আসলে দুই ধরনের হইতে পারে। ধরো কথার কথা, এক নাম্বার হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ধরো স্থির চাপে হইতে পারে। তো স্থির চাপে মানে কি বলতো, চাপ ফিক্সড থাকবে। চাপ কি থাকবে বলতো, ফিক্সড থাকবে। চাপকে আমি ফিক্সড রাখবো, তাহলে ওইটাকে আমি বলবো সিপি। সিপি ইকুয়ালস টু তাহলে কি বলতো ডি কিউ এন ডেল টি, এটা একটা। আরেকটা হইতে পারে স্থির আয়তনে, কি বলতো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি বলবো তো সিভি। সিভি ইকুয়ালস টু বলবো কি বলতো ডি কিউ ডিভাইডেড বাই এন ডেল টি। তাহলে একটা স্থির চাপে একটা স্থির আয়তনে। এখন আমাকে বলো তো কোন ভ্যালুটা বেশি, সিপি বড় নাকি সিভি বড়, সিপি বড় নাকি সিভি বড়, সিভি বড়। একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, সিপি বড় নাকি সিভি বড়। এটা কিন্তু ইয়েতে আসে অনেক সময়, খতে আসে, যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সিপি সিভি কোনটা বড় এবং কেন। দেখো এইখানে চোখ বন্ধ করে আসলে সিপি বড় হবে কেন, কারণ দেখো সিপি হচ্ছে কি বলতো 1 মোল গ্যাসের জন্য 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে। এখন যখন সিপি তখন দেখো এই যে তুমি যে তাপটা দিবা, তাপগতিবিদ্যার সূত্রটা খেয়াল করো, যখন তুমি তাপটা দিবা বাইরে থেকে, তাপের পরিবর্তনটা আসবে, তখন কি একটা তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে, আর একটা কি বলতো কিছু বাহ্যিক কাজ করবে, নাকি একটা কিছু অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করবে, একটা কি বাহ্যিক কাজ করবে। এবার চিন্তা করো সিভির ক্ষেত্রে আসলে কি হবে। সিভির ক্ষেত্রে কিন্তু স্থির আয়তনটা যেখানে স্থির, কাজ সেখানে দেখে আসছি, আয়তনটা যেখানে স্থির, কাজ সেখানে কি বলতো শূন্য, কাজ সেখানে কি হয়ে যাবে বলতো শূন্য। তাহলে ডি কিউ ইকুয়ালস টু কি হবে ডি ইউ প্লাস ডি ডব্লিউ কত শূন্য, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস শূন্য, তাই না। তার মানে চিন্তা করো এইখানে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হবে, সে যে পরিমাণ তাপটা দিতে হবে সেটাই তো সিপির ভ্যালু। তাহলে চিন্তা করো যে পরিমাণ তাপ আমি দিব সেটা কি এইটার থেকে বেশি হবে কিনা, কারণ তাহলে দেখো
সিভির ক্ষেত্রে কি হচ্ছে, সিভির ক্ষেত্রে কিন্তু আমি যেই তাপটা দিচ্ছি সেই তাপটা পুরাটা তার অভ্যন্তরীণ শক্তি ব্যয় কাজ হচ্ছে, অভ্যন্তরীণ শক্তি ব্যয় কাজ হচ্ছে। আর আমরা জানি কি, অভ্যন্তরীণ শক্তি যখন পরিবর্তন হবে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হওয়া মানে তার টেম্পারেচার বাড়া। তো টেম্পারেচার এখানে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, তার মানে এই ভ্যালুটা ডেফিনেটলি এই ভ্যালুর থেকে কি হবে বলতো, ছোট হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে কি বলতো, সিপি ইজ গ্রেটার দেন সিভি, সিপি ইজ গ্রেটার দেন সিবি। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে পার্থক্যটা, সিপি আর সিভির যে পার্থক্যটা, এই পার্থক্যটাকেই বলে আর, এই পার্থক্যটাকে কি বলে বলতো, আর এখানে আমি সরাসরি মাইনাস দিতে পারি, কারণ আমি জানি কি সিপি গ্রেটার দেন, ঠিক আছে, সিপি কি বড়। তার মানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর হবে কখন, যখন গ্যাসটা কি হবে বলতো, আদর্শ গ্যাস হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সিপি মাইনাস সিভি অলওয়েজ কি হবে বলতো, কনস্ট্যান্ট হবে। যে কোনো গ্যাসের জন্য সেটা ট্রু, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কি বলতো, কনস্ট্যান্ট, ঠিক আছে। সেই কনস্ট্যান্টটাকে মোলার গ্যাস ধ্রুবক, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি বলতো, মোলার গ্যাস ধ্রুবক। আরেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে সিপি বাই সিভি ইকুয়ালস টু ওই সেই গামা, সিপি বাই সিভি ইকুয়ালস টু ওই সেই কি বলতো, গামা। তার মানে দেখো এই যে গামা, এই গামার রেশিওটা ভ্যারি করে কিসের উপর, সিপি আর সিভির ভ্যালুর উপর। তার মানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপির ভ্যালু একটা, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি আর সিভির ভ্যালু আরেকটা, তারপর হচ্ছে তোমার বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি সিভির ভ্যালু আরেকটা, মানে রেশিওটা পরিবর্তন হয়, জাস্ট তিনটা রেশিও, ঠিক আছে। তাহলে এই দুইটা রিলেশন কিন্তু তোমরা মাস্ট মনে রাখবা, এই দুইটা রিলেশন মনে রাখবা। এটা থেকে এমসিকিউ আসবে, ম্যাথও আসবে, সিকিউ আসবে, এমসিকিউ আসবে, সিকিউ আসবে, ওকে। এবার চলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যাওয়া যাক। তো দ্বিতীয় সূত্রের অনেকগুলো মতবাদ আছে। দ্বিতীয় সূত্রের মূল কথা হচ্ছে, নরমালি আমরা কি জানি, নরমালি আমরা যে ন্যাচারালি মানে পরিবেশে যে স্বতঃস্ফূর্তভাবে যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে কি বলতো, একটা উষ্ণ বস্তু থেকে তাপমাত্রা কি বলতো ঠান্ডা পরিবেশে যায় নাকি, এটাই তো স্বাভাবিক, তাই না? একটা গরম চা আস্তে আস্তে কি স্লোলি ঠান্ডা হয়, মানে চায়ের যে তাপটা সেটা কি বলতো পরিবেশে ছড়ায় যায়। বাট তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলতেছে যে এই যে উষ্ণ বস্তু থেকে ঠান্ডাতে যে, এটা হচ্ছে নরমাল, স্বতঃস্ফূর্তভাবে হবে। তবে উল্টা কাজটা হবে না স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে। উল্টা কাজটা স্বতঃস্ফূর্তভাবে হবে না যদি না বাহ্যিক কোনো কাজ করা হয়। বাহ্যিক কাজ ব্যতীত নরমালি বাহ্যিক কাজ করা ব্যতীত একটা ঠান্ডা বস্তু থেকে উষ্ণ বস্তুতে কখনো তাপ পাঠানো যাবে না, ঠিক আছে। এটাই জাস্ট তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল কথা। আরেকটা কথা হচ্ছে, 100% দক্ষ কোনো ইঞ্জিন হতে পারে না, 100% দক্ষতা সম্পন্ন ইঞ্জিন হতে পারে না, 100% দক্ষতা সম্পন্ন ইঞ্জিন হতে পারে না। মানে ইঞ্জিন, যখন একটা তাপ ইঞ্জিন 100% দক্ষ হইতে পারে না, ঠিক আছে। তাহলে ঠান্ডা বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ পাঠানো যাবে, বাট সেখানে বাহ্যিক কাজ করতে হবে। এরকম একটা এক্সাম্পল দিতে পারবা যে ঠান্ডা থেকে বস্তু উষ্ণ বস্তুতে যায়, যেমন কি রেফ্রিজারেটর বা ফ্রিজ, এগুলো আমরা ইন ডিটেলস দেখবো, ঠিক আছে। তো এটা আমি একদম শর্টকাট বললাম, এটা অনেক ডিটেলস কথাবার্তা আছে, বাট আমি ছোট্ট করে একটু বললাম। এবার চলো যে আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি বলতো, কার্নো সাইকেল, কার্নো চক্র। তো কার্নো চক্র আসলে কি, মূলত একটা আদর্শ তাপ ইঞ্জিন চক্র, ঠিক আছে। কার্নো চক্র আসলে কি একটা বলতো, একটা আদর্শ, কার্নো চক্র হচ্ছে একটা আদর্শ তাপ ইঞ্জিন চক্র। একটা আদর্শ তাপ ইঞ্জিন চক্র। কার্নো চক্রটা কিরকম চলো দেখে ফেলি। এই যে ধরো আমি গ্রাফটা ইন ডিটেইলস বের করব। তো কার্নো চক্রে প্রথম কি হবে, প্রথম হবে হচ্ছে এটা ধরো পিভি ডায়াগ্রাম, এটা কি বলতো পিভি ডায়াগ্রাম, ওকে। খুব ভালো করে খেয়াল করো। প্রথম হবে হচ্ছে কার্নো চক্রের তাপ ইঞ্জিনের কি সামনে দেখবো, বাট কার্নো চক্রের প্রথম যেই চক্রটা হবে সেটা হচ্ছে কি বলতো সমুষ্ণ প্রসারণ, ঠিক আছে। তাহলে ধরো এইখান থেকে এতটুকু কি হলো, সমুষ্ণ প্রসারণ। তাহলে এইটাকে আমি বলবো সমুষ্ণ প্রসারণ, ঠিক আছে। এই ধাপে হচ্ছে সমুষ্ণ প্রসারণ হইলো। এরপরে হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরে কি হবে বলতো, রুদ্ধতাপীয় বা এডিয়াবেটিক প্রসারণ, ঠিক আছে। আমি একটু ইংলিশে লিখি তাহলে একটু সহজ হবে, এডিয়াবেটিক প্রসারণ। এরপরে হইলো আমার এডিয়াবেটিক প্রসারণ। এরপরে হবে হচ্ছে সমুষ্ণ সংকোচন, কি বলতো সমুষ্ণ সংকোচন হবে, ঠিক আছে।
সমুষ্ণ কি হবে বলতো সংকোচন। আর এর ফলে লাস্টে যে হবে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। কি হবে বলতো এডিয়াবেটিক সংকোচন। এরপরে হবে হচ্ছে এডিয়াবেটিক সংকোচন। এখন এখানে খুব ভালো করে খেয়াল করো, এটা ধরো এ, এটা বি, এটা সি, এইটা ডি। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো, এখানে চারটা প্রসেস, একটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, তারপরে হবে হচ্ছে এডিয়াবেটিক প্রসারণ বা রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে হচ্ছে সমুষ্ণ সংকোচন, সমুষ্ণ সংকোচন হবে, এরপরে কি হবে বলতো সমুষ্ণ এডিয়াবেটিক সংকোচন। এখন এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোর, আমাদের ম্যাথে যে এইগুলো লাগে সেটা হচ্ছে এইগুলার কি বলতো কাজ বের করব। ঠিক আছে, এই চারটা চক্রের জন্য চারটা কাজ বের করব। এখন দেখো সমুষ্ণ প্রসারণে আসলে কি হয়, সমুষ্ণ প্রসারণে কিন্তু আমার সম উষ্ণ, তার মানে কি বলতো টি কি বলতো ফিক্সড, টি ফিক্সড থাকবে সমুষ্ণ প্রসারণে। আচ্ছা আমি একটু বড় করে আঁকি। আচ্ছা দেখো এখানে আমি একটু বড় করে আঁকলাম আর ছোট্ট করে একটু জাস্ট সংক্ষেপে, আশা করি তোমরা বুঝে ফেলবা, একটু আগে বর্ণনা করছি, এবার জাস্ট বুঝে ফেলবা কোনটা কি। এখন একে আসলে কি হয়, একে কি হয় দেখো সমুষ্ণ প্রসারণ, সমুষ্ণ প্রসারণে কি হয় বলতো টি কি বলতো ফিক্সড না, টি কি চেঞ্জ হবে যেহেতু সম উষ্ণ, টি কি বলতো ফিক্সড, তাই না? আচ্ছা তাহলে এটা যেহেতু পিভি ডায়াগ্রাম, তাহলে সমুষ্ণ প্রসারণে কাজের পরিমাণ আমরা চাইলে গ্রাফ থেকেও বের করতে পারি, আমরা চাইলে সূত্র দিয়েও বের করতে পারি। আমাদের অনেক সময় অনেক সিকিউ চলে আসে যে গ্রাফ থেকে বের করা লাগে, তো কিছুই না, গ্রাফের ক্ষেত্রফল বের করব। পিভি ডায়াগ্রাম যেহেতু, তাহলে পিভি ডায়াগ্রামের আন্ডারে এই যে প্রসারণটা হয়েছে এইটুকুর আন্ডারে কতটুকু ক্ষেত্রফল আছে ওইটাই আমার কি হবে বলতো আমার কাজ, কৃত কাজ। ঠিক আছে, তাহলে দেখো এ, এ থেকে আমি একদম বি পর্যন্ত টানবো, তাহলে ধরো এটা হচ্ছে ছোট এ, এটা হচ্ছে ছোট বি, তাই না? তাহলে বলতো ডব্লিউ ইকুয়ালস টু এখানে কি হবে, ডব্লিউ ইকুয়ালস টু হবে এরিয়া অফ এ বি, এ বি ছোট এ বি, এ বি ছোট এ বি, এ বি ছোট এ বি। এছাড়াও তুমি চাইলে ফর্মুলা ইউজ করতে পারো, আমরা জানি কি বলতো এনআরটি লন v2 বাই v1, v2 বাই v1, অনেক সময় v2 আর v1 আমাকে নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, v2 বাই v1, v2 বাই v1। ওকে, তারপরে হচ্ছে এরপর এটা গেল, তাহলে নাম্বার 1 এ গেল। নাম্বার 2 তে কি হবে, নাম্বার 2 তে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে এরিয়া কতটুকু হবে, এইটুকু আর এই যে এইটুকু, তাহলে এইটুকু আর এইটুকু, তাহলে কি হবে বলতো ডব্লিউ কি হবে, ডব্লিউ হবে হচ্ছে বি, বিসি, আর এটা ধরো সি নামকরণ করলাম, এটা হচ্ছে বিসি, বিসি 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 বিসি। ঠিক আছে, এছাড়াও তোমার আমাদের যে ফর্মুলাটা সেটাও তুমি ইউজ করতে পারবা, রুদ্ধতাপীয় প্রসারণের যে ফর্মুলা, আই হোপ ঠিক আছে, গামা সরি আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 টি1 মাইনাস টি2, এটাও তুমি ইউজ করতে পারবা, তোমার ম্যাথের ডাটার উপর নির্ভর করবে। ওকে, আচ্ছা এরপরে আসি সমুষ্ণ সংকোচন। সমুষ্ণ সংকোচনে কি হবে, স্বাভাবিক এতটুকু আর এতটুকু, ঠিক আছে, এই যে পুরোটুকু, তো এই পুরোটুকু কি বলতো তিনের জন্য কৃত কাজ হচ্ছে কি বলতো সিডি, 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 আর এটা ধরো ডি, এইটা ধরো ছোট ডি, ছোট ডি কোনটা ছোট ডি, আর এটা হচ্ছে হ্যাঁ, তাহলে সিডি 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 সিডি। এবার আসি 4 নাম্বার, ফর্মুলা সেম, ফর্মুলা চাইলে তুমি সেভ করতে পারো। এবার 4 নাম্বারে কি আসে দেখো তো, 4 নাম্বারে হচ্ছে আমার কি বলতো এই যে এতটুকু, এই যে এতটুকু, ঠিক আছে, এই যে এতটুকু 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 এতটুকু, তাহলে কি বলতো এ ডি, এ ডি। ঠিক আছে, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কি বলবো এ ডি, এ ডি, এটা দিয়েও বের করতে পারো, অথবা তুমি চাইলে ফর্মুলা ইউজ করতে পারো। তো এইভাবে আসলে এই যে কার্ণ চক্রটা কমপ্লিট হবে, আবার আদি অবস্থায় ফিরে যাবে, আবার চলবে। তো এইভাবে আসলে আমরা আমাদের এখানে কোশ্চেন আসবে, এটা দিয়ে প্রচুর কোশ্চেন আসবে, এটা হিউজ ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা থেকে প্রচুর গ্রাফ দিয়ে কোশ্চেন আসবে, বারবার তোমাকে কি বলতো কাজগুলো বের করতে বলবে। সো তুমি কাজগুলো সিম্পলি গ্রাফ থেকে এরিয়াটা বের করবা, কাজ বের হয়ে যাবে স্পেসিফিক্যালি। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা তাপ ইঞ্জিনটা আসলে দেখি, তাপ ইঞ্জিন আসলে কি মূলত। ঠিক আছে, তাহলে দেখো এই যে তাপ ইঞ্জিনে আসলে কি করব আমরা, এইখানে একটা তাপের উৎস থাকবে, কি বলতো তাপের উৎস, তাপের উৎস এইখানে, এটা ধরো Q1, এটা ধরো Q1, এখানে হচ্ছে হাই উচ্চ তাপমাত্রার তাপ উৎস। তো এইটা কি করবে, তাপ উৎস থেকে, এই তাপ উৎস থেকে যে তাপগুলো আসবে এটা কিছুটা কাজে রূপান্তর হবে, কিছুটা কাজে রূপান্তর হবে, এবং বাকিটা তাপ গ্রাহককে পাঠিয়ে দিবে। বাকিটা কি হবে, তাপ গ্রাহকে পাঠিয়ে দেবে। কিছুই না, আমি একটা তাপ দিব, ধরো তাপের উৎস কিরকম হতে পারে, তোমরা ইনটা ফার্দার জানবা, আমি একটু ছোটখাটো বলি, বয়লার,
হ্যাঁ বয়লার হইতে পারে, যে বাইরে থেকে তুমি ধরো গরম স্টিম দিচ্ছ বা তাপ দিচ্ছ, মনে রাখবে এটা হচ্ছে উচ্চতর তাপের উচ্চ। তো অনেক তাপ আনতেছো, তাপাই না, কিছুটা কাজ করবা তুমি, মোটামুটি 40% 50% একটা ইঞ্জিনিয়ার দক্ষতা অনুসারে কিছুটা কাজে রূপান্তর করবা, বাট পুরোটা কিন্তু কাজে রূপান্তর করতে পারবা না, বাকিটা তাহলে বাকিটা কত, ধরো এটা Q2, তাহলে কাজ হইছে কত, উচ্চ কি Q1, তার মানে Q1 থেকে বাকি রইল Q2, তাহলে কাজ কি Q1 মাইনাস Q2, তাহলে এইটা হচ্ছে কাজ হবে, কাজ ছাড়া বাকি যা হবে তা হচ্ছে কি তাপ গ্রাহক বা পরিবেশে নদ নদীতে পাঠিয়ে দিবে, বা ইন ফার্দার ইঞ্জিনিয়ারিং এ এটা আবার রিইউজ করা হয়, এটা অন্য একটা জায়গায় পাঠানো হয়, হোয়াটএভার। তো এটা হচ্ছে বেসিক তাপ ইঞ্জিনের যেই স্ট্রাকচারটা, তাপ উচ্চ অধিক উচ্চতর সোর্স থেকে তাপ উচ্চ গ্রহণ, তাপ উচ্চ থেকে আমি তাপ নিব, তাপ নিয়ে কিছু একটা কাজ করব, এই কাজ হইতে পারে যে ধরো আমাদের ইঞ্জিনিয়ারিং এ টারবাইন ঘোরানো, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। এই কাজগুলো করব, তোমরা ফিল করতে পারো না যে জিনিসগুলো আসলে এই কাজ আসলে কি, এই কাজ মূলত এই যে বিদ্যুৎ প্রডিউস করা হয় না, বা যে কোনো কাজে আমাদের বিভিন্ন টারবাইন ঘোরানো লাগে, টারবাইন মানে বড় বড় পাখা, ঠিক আছে, বড় বড় পাখা সমৃদ্ধ বিশাল, ওইটাকে ঘুরাইতে কি অনেক পরিমাণ কি তাপ লাগে, বুঝছো। তো এই যে কাজে রূপান্তর করা, এইটা হচ্ছে আমার এখানে কাজ করবে ইঞ্জিনটা, তারপরে কি হবে বলতো, তাপ গ্রাহক, এরপরে ওইটা কোথায় যাবে বলতো, তাপ গ্রাহকে বা নিম্ন তাপমাত্রার উৎসের মধ্যে ছেড়ে দিবে, পরিবেশ হইতে পারে বা সিস্টেমই হইতে পারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে তাপ ইঞ্জিন। তাহলে দেখো তো এইখানে আমি যদি বলি ডব্লিউ, তাহলে ডব্লিউ কি আমরা বুঝতে পারছি, Q1 মাইনাস Q2। এবার আমি যদি বলি দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা কত, দেখো দক্ষতা মানে সিম্পলি কি বলতো, উপরে হচ্ছে আউটপুট, নিচে কি বলতো ইনপুট, উপরে আউটপুট নিচে ইনপুট, তাহলে সিম্পলি ইনপুট কত দিছো, আমি Q1 আনছি না, উচ্চ থেকে Q1 আনছি, তাহলে ইনপুট Q1 দিলাম, বাট আলটিমেটলি আমার ডিজায়ার কাজে পরিণত হয়েছে কি W, ডিজায়ার কাজে পরিণত হয়েছে Q1 মাইনাস Q2, এটাই কি বলতো আমার এই তাপ ইঞ্জিনের দক্ষতা। এখন চাইলে এইটাকে আবার ডাইরেক্ট টি তেও কনভার্ট করা যায়, তাহলে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, এটাকে টি তেও তুমি কনভার্ট করতে পারো, কারণ এইভাবে লিখবা যে Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2 তাপের সমানুপাতিক তাপমাত্রা, এটা তোমরা জানো, ঠিক আছে। এই রিলেশনটাও লিখতে পারবা, আর এখানে আমাদের এটাও ইউজ করতে পারবা, চাইলে এটাও ইউজ করতে পারবা, ওকে। সো এই হলো তাপ ইঞ্জিন এবং ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, এইবার আমাদের আরেকটা লেস ইম্পর্টেন্ট, মানে এটা থেকে কোশ্চেন সিকিউতে আসবে না, তবে জেনে রাখা ভালো, এবং খুব সুন্দর একটা জিনিস, যে তাপ ইঞ্জিন যেহেতু শিখছো, রেফ্রিজারেটর বুঝে ফেলবা। রেফ্রিজারেটর, তো তাপ ইঞ্জিন আসলে কি করে, তাপ ইঞ্জিনে কি করতো, তাপ ইঞ্জিন হচ্ছে উচ্চতর সোর্স থেকে, মানে T1 ধরো উচ্চতর সোর্স থেকে কিছুটা কাজ করতো, তারপরে কি বলতো কম তাপমাত্রার সোর্সে পাঠাই দিত, মানে নরমালি ঠান্ডা পরিবেশে পাঠাই দিত, ঠিক আছে। তাহলে বেশি থেকে কমে যাইতো, বাট রেফ্রিজারেটরের কাজ কি বলতো, রেফ্রিজারেটর আসলে কি করে, রেফ্রিজারেটরের ভেতরের যে পরিবেশটা, ধরো ফ্রিজের ভেতরে অনেক তাপ আছে, নরমালি তাপ থাকার কথা, যখন তুমি এখনো সুইচ দাও না, নরমাল পরিবেশ থাকবে, ওইখানে পরিবেশের যেই তাপ ওইখানে সেই তাপ থাকার কথা, বাট রেফ্রিজারেটর কাজ হচ্ছে এই যে ফ্রিজের ভিতরে বা এই যে জায়গাটুকুর ভিতরে যেই তাপটুকু থাকবে ওই তাপটা শুষে বের করে ফেলবে। তাহলে কি বলতো, এইটা ধরো আমার রেফ্রিজারেটরটা, এইখানে একটা কম্প্রেসর থাকবে, তো এইটার ভিতরে একটা তাপ আছে না, ধরো Q1, এটার ভিতরে একটা তাপ আছে Q1, এই Q1টাকে সে মানে শোষণ করে বাইরে বের করে দিবে, এখন এই যে বাইরে বের করবে, এবং এই যে এখানে একটা কম্প্রেসর থাকবে, কম্প্রেসর নিজে কিন্তু একটু কাজ করবে, কম্প্রেসর কি করবে, নিজে কাজ করবে, ইন ডিটেইলস এগুলা এখন আর আলোচনা করব না, তবে এইটুকু মনে রাখো সেও কিন্তু একটা কাজ করবে, ঠিক আছে। এখন এই যে সে বাইরে বের করবে, যেই তাপটা সে বাইরে বের করবে, দেখবা যে ফ্রিজের এই যে এই পার্টটা গরম থাকে, কারণ এটা কি বলতো আমাদের তাপ ইঞ্জিনে ছিল কি বেশি থেকে কমে যাবে, বাট এখানে এই কম তাপগুলা থেকে সে অধিক তাপের পরিবেশে সে ছেড়ে দিবে। তাহলে দেখো তো সিম্পলি এখানে কি হবে, এই যে ছাড়ছে, এই ছাড়ার মধ্যে কি কি বিষয় আছে, প্রথম কথা হচ্ছে Q1 যতটুকু ফ্রিজের ভেতর থেকে যতটুকু তাপ নিবে, পাশাপাশি এইখানে কি একটা ওয়ার্ক ডান হবে না, এই তাপটুকু তো কি বলতো এই যে কাজে রূপান্তর হইছে, এইখানে কিছু জিনিসও কি থাকবে না, তাহলে এই যে Q1 প্লাস W ইকুয়ালস টু হবে কি Q2, তাহলে Q2 ইকুয়ালস টু Q1 প্লাস
ডব্লিউ, তার মানে আমি বলতে পারি এখানে ডব্লিউ ইকুয়ালস টু আসলে কি বলতো কিউ টু মাইনাস কিউ ওয়ান। এইখানে ডব্লিউ টু ইকুয়ালস টু কিন্তু কিউ টু মাইনাস কিউ ওয়ান। খেয়াল করো ওইখানে কিন্তু উল্টা ছিল, ওইখানে কিউ ওয়ান মাইনাস কিউ টু, এখানে কি বলতো কিউ টু মাইনাস কিউ ওয়ান, কারণ এই কিউটা কি বড়, কিউটা কি বড়। ধরো এখানে তুমি 100 জুল ফ্রিজের ভেতরে তাপ তুমি শোষণ করলা, আবার এইখানে কাজ করবে 20 জুল, কাজ করবে 20 জুল। এই যে 100 প্লাস এই 20 টোটাল কি হবে বলতো 120 হবে আমার এই কিউ2। ঠিক আছে, তাহলে দেখো রেফ্রিজারেটর দক্ষতা কি হবে বলতো ইনপুট উপরে কি বলতো আউটপুট। তাহলে ইনপুট আসলে কতটুকু, আমি যতটুকু কাজ করব, যতটুকু কাজ করব, তাহলে ইনপুট হচ্ছে কাজ করব কতটুকু, আর যতটুকু বাহ্যিক কাজ করে আমি তাপগুলো বের করব, আর আলটিমেটলি আউটপুট কি হবে, আমি যতটুকু তাপ বের করতে পারছি, তাহলে কি বলতো কিউ1, যতটুকু তাপ আমি কিউ করতে পারছি বলতো বের করতে পারছি, তাহলে n ইকুয়ালস টু Q1/W। এটা হচ্ছে রেফ্রিজারেটরের দক্ষতা। এবার চলো আমাদের লাস্ট টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রপি। এন্ট্রপিটা আসলে কি, এন্ট্রপি নিয়ে আসলে অনেক কথা বলার ছিল, অনেক কথা বলার আছে, বাট এটা শর্ট রিভিউ ক্লাস, এখানে আমি খুব একটা কথা বলবো না। তবে মূলত এন্ট্রপি কি বলতো, এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। ঠিক আছে, এন্ট্রপি কি বলতো বিশৃঙ্খলার পরিমাপ, বিশৃঙ্খলার পরিমাপ। ঠিক আছে, ধরো তোমার বাসার যে পড়ার টেবিলে বইগুলো তুমি সর্টেড ছিল একদম, প্রত্যেকটা যেই জায়গায় মেইন বই আলাদা, গাইডগুলো আলাদা, কোচিং এর নোটগুলো আলাদা, সব কিছু সর্টেড ছিল। তুমি 5 দিন 7 দিন পড়াশোনা করলা, সব কি এলোমেলো হয়ে যাবে না? তাহলে এই যে বিশৃঙ্খলার পরিমাপ মানে আগে যতটুকু ছিল তার থেকে বর্তমান কি অবস্থা, ওদের যে ডিফারেন্সটা, এইটাই আসলে আমার এন্ট্রপি। ঠিক আছে, এইটাই আসলে এন্ট্রপি। তার মানে পরিবেশের ক্ষেত্রে এরকম বিশৃঙ্খলা হবে, এই বিশৃঙ্খলার যে পরিমাপটা, পরিবর্তনটা, সেটাই আমি কি বলতো এন্ট্রপি। এন্ট্রপির সরাসরি ভ্যালু নির্ধারণ করা যায় না, এন্ট্রপির পরিবর্তনটা বের করতে হয়। মানে এন্ট্রপির এক্সাক্ট ভ্যালু তুমি বের করতে পারবে যে এতটুকু এন্ট্রপি না, এন্ট্রপির পরিবর্তন কতটুকু, আগে কতটুকু ছিল, ওইটার কম্পারিজনে তুমি বলতে পারবে। ঠিক আছে, সো আমরা অবশ্যই এন্ট্রপির পরিবর্তন বের করব। ঠিক আছে, এন্ট্রপি নিয়ে আসলে অনেক কথা বলার আছে, অনেক ইন ডিটেইলস বেসিক দেওয়ার আছে, বাট এই ক্লাসে আমি বলবো না, আলাদা কোনো ভিডিওতে হয়তো বা বলবো। তো এন্ট্রপি আসলে আমরা কিভাবে বের করতে পারি, তাহলে দেখো এন্ট্রপির পরিবর্তন ইকুয়ালস টু হবে হচ্ছে dQ/T। এইবার এন্ট্রপির ক্ষেত্রে আমাদের যেই ম্যাথগুলো আসে, আমি ম্যাথে চলে আসি, সেটা হচ্ছে দুইটা ধরন তুমি মনে রাখবে, একটা হচ্ছে দশা পরিবর্তন, আরেকটা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা চেঞ্জ। আচ্ছা, তাহলে দেখো দশা পরিবর্তনে কি হবে, দশা পরিবর্তন হচ্ছে ধরো কঠিন থেকে তরলে গেল, অথবা তরল থেকে গ্যাসে গেল, যা হোয়াট এভার। দশা পরিবর্তন, দশা মানে কি কঠিন, তরল, গ্যাস, এই তিনটার মধ্যে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তো দশা পরিবর্তনের ক্ষেত্রে তোমরা ফর্মুলা ইউজ করবা কি, ফর্মুলা ইউজ করবা হচ্ছে Q ইকুয়ালস টু, কিউ মানে কি তাপমাত্রার পরিবর্তন, ইকুয়ালস টু ml। এখন এলটা চেঞ্জ হবে, এল কঠিন থেকে তরল হইলে হবে এলএফ মানে কি কঠিনকে তরল করছো, তার মানে কঠিনকে তুমি গলাইছো, তাহলে গলানোর জন্য যেই আপেক্ষিক সুপ্ত তাপটা থাকবে সেটাই ভ্যালুগুলো তোমরা জানো দেওয়া থাকবে। ঠিক আছে, এখন আমাদের ডেল এস মানে ডিএস কত, এই কিউ বাই কত বলতো টি, কত তাপমাত্রার মধ্যে রেখে করছো, এখানে কিন্তু টি ফিক্সড, এখানে কি বলতো টি ফিক্সড থাকবে, এইখানে টি কি থাকবে বলতো ফিক্সড থাকবে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রেখে তুমি দশাটা পরিবর্তন করছো, তাহলে কি হবে, কতটুকু তাপমাত্রার পরিবর্তন হইছে ডিভাইডেড বাই টি। ঠিক আছে, কতটুকু তাপ লাগছে ডিভাইডেড বাই কি বলতো টি। এটা হচ্ছে আমরা এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব সরাসরি কি বলতো দশা পরিবর্তনের ক্ষেত্রে। এবারে সে তাপমাত্রা চেঞ্জ করছো, তাপমাত্রা যখন চেঞ্জ করব তখন কিন্তু কি ফিক্সড বলতো দশা ফিক্সড রাখতে হবে। কথার কথা 0 ডিগ্রি বরফকে না, 0 ডিগ্রি পানিকে কথার কথা আমি 100 ডিগ্রি
পানিতে কনভার্ট করব, 100 ডিগ্রি পানিতে কনভার্ট করব। তাহলে এখানে কি দশা সেম না? দশা সেম, বাট তাপমাত্রা কি ডিফারেন্স, তাপমাত্রা চেঞ্জ হবে। তাহলে এটা কি, এইটা হচ্ছে ডিরেক্ট ডেল এস ইকুয়ালস টু মানে এন্ট্রপির পরিবর্তন ইকুয়ালস টু হচ্ছে এম এস, এস হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ, এম এস লন লন টি টু বাই টি ওয়ান, এটা মনে রাখবা, লন টি টু বাই টি ওয়ান, এম এস লন টি টু বাই টি ওয়ান। ঠিক আছে, তাহলে এবার আমি যদি তোমাকে একটা ম্যাথ বলি, যে এই ম্যাথটা দেখলে সবগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে 0 ডিগ্রি বরফকে, 0 ডিগ্রি বরফকে তুমি 100 ডিগ্রি পানিতে কনভার্ট করো, 0 ডিগ্রি বরফকে তুমি 100 ডিগ্রি পানিতে কনভার্ট করো। তাহলে প্রথম কথা হচ্ছে স্টেপ হবে দুইটা, একটা হচ্ছে দশা পরিবর্তন, একটা হচ্ছে দশা পরিবর্তন। যখন দশা পরিবর্তন করব তখন কিন্তু কি বলতো, তখন তাপমাত্রা ফিক্সড, দশা যখন পরিবর্তন করব তাপমাত্রা ফিক্সড। 2 নাম্বার হচ্ছে আমার তাপমাত্রা পরিবর্তন, 2 নাম্বার কি বলতো, তাপমাত্রা পরিবর্তন, তখন কিন্তু আবার কি বলতো দশা ফিক্সড, দশা ফিক্সড। তাহলে দেখো দশা পরিবর্তনে আমি কি করব, দশা পরিবর্তনের ক্ষেত্রে আমার 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট করব। তাহলে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট করব, 0 ডিগ্রি পানিতে কনভার্ট করব। তাহলে ফর্মুলা হবে হচ্ছে ডেল এস ইকুয়ালস টু কিউ বাই টি, কত তাপমাত্রায় বসায় রেখে আমি করছি সেটা কি 0 ডিগ্রি বা 273 বসাবো, অবশ্যই কেলভিনে বসাবা। তাহলে কিউ ইকুয়ালস টু কি হবে বলতো, কিউ ইকুয়ালস টু কিন্তু হবে এম এল এফ, এম এল এফ, এল এফ কি বলতো, ওইটাকে একটা বরফকে গলাইতে পানির কি বলে বাষ্পীভবনের আমার আপেক্ষিক সুপ্ত তাপ, মানে এই পানিটাকে মানে বরফটাকে গলায় আমি পানিতে কনভার্ট করবো, এটার একটা আপেক্ষিক সুপ্ত তাপ আছে। এই ভ্যালুগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, ডিভাইডেড বাই টি, যেহেতু 0 ডিগ্রি তাহলে কত বলতো 273। আবার কি হবে, আবার হচ্ছে আমি এখানে এবার 0 ডিগ্রি পানিকে, 0 ডিগ্রি পানিকে আমি কিসে রূপান্তর করব, 100 ডিগ্রি পানি, 100 ডিগ্রি পানি। তাহলে 0 ডিগ্রি পানিকে আমি 100 ডিগ্রি পানিতে রূপান্তর করব। তাহলে এখানে কি হচ্ছে, 0 ডিগ্রি পানি 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 সেম আছে, তার মানে দশা ফিক্সড, দশা ফিক্সড। তাপমাত্রা পরিবর্তন, তো তাপমাত্রার পরিবর্তনে আমরা কি করব, তাপমাত্রার পরিবর্তনে ডেল এস এর সরাসরি ফর্মুলা হচ্ছে এম এস, এস হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ, লন টি টু বাই টি ওয়ান, লন টি টু বাই টি ওয়ান। ঠিক আছে, তাহলে এটা ধরো ডেল এস টু, এটা ধরো ডেল এস ওয়ান। তাহলে টোটাল এন্ট্রপির পরিবর্তন কত, মোট এন্ট্রপির পরিবর্তন হবে কি বলতো তোমার এস মানে ds equals to del s1 প্লাস del s2। টোটাল এন্ট্রপির পরিবর্তন হবে কি বলতো দুইটার যোগফল, আর কিচ্ছু না। এই ধরনের ম্যাথ যা আসবে সব তুমি এই কনসেপ্ট দিয়ে সব ম্যাথ করতে পারবা, আই ক্যান গ্যারান্টি ইউ। ঠিক আছে, পুরোটা ম্যাথ তুমি আসলে করতে পারবা। ওকে, সো এই ছিল আমাদের তাপগতিবিদ্যার যে কনসেপচুয়াল যে মোটামুটি নলেজগুলো আমি ট্রাই করছি যত স্বল্প সময়ে করা যায়, বাট এরপরেও কিছু কথা না বললেই নয়, এগুলো প্রত্যেকটা টপিক কিন্তু ইন ডিটেলস অনেক পড়াশোনা আছে, প্রত্যেকটা টপিক ইন ডিটেলস তোমাকে কিন্তু আরো ভিতর থেকে আসলে শিখতে হবে, বাট তোমাদের সামনে পরীক্ষা সময় নেই, এই জন্য এই কনসেপ্টগুলো তুমি একটু মাথায় ঢুকাও, একবার দুইবার ক্লাসটা দেখো, এরপরে কিন্তু যে কোনো ম্যাথ তুমি অ্যাপ্রোচ করলে অন্তত বুঝতে পারবা। ঠিক আছে।